সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড। নরসিংদীর সিরাজুলকেও তোলা হবে সিএমএম আদালতে। গণ অভ্যুত্থানের স্বামী নিহতের মিথ্যা অভিযোগে আশুলিয়ায় এক নারীর মামলা। মারা যাননি, থানায় গিয়ে জানালেন ভুক্তভোগী আলামিন। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আছিলাম। জুড়িতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আছিলাম। আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। রাজধানীর ডিভাইডারের লোহার গ্রিল গায়ে ফুটওভার ব্রিজে না উঠে রাস্তা পারাপার করছেন পথচারীরা, বাড়ছে দুর্ঘটনা। যখন ওরা এক কোম্পানির বেশি বাস থাকে তখন খুব পারাপারি করে, তখন তো ভয় লাগে। কতজন দৌড় দিয়ে আবার পিছিয়ে দেয়, ওই সময় তো দুর্ঘটনা ঘটে। যখন আন্দোলন সংঘ ছিল, আইল্যান্ডের যে রেলিং ছিল, এগুলো যদি একটাও নাই। এখন যেখান পারার সুযোগ পা ওখান দিয়ে রাস্তা পারাপার হচ্ছে। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল উত্তরা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। আমরা নিম্ন আদালত এলাকায় যাচ্ছি, আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানেই আছেন। রাব্বি, শম্ভুর এই রিমান্ড শুনানির বিষয়ে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। একই সাথে গতরাতে গ্রেফতার যে আরও ২ জন এমপি সহ অন্যান্য যারা আছে, তাদেরকে আসলে কখন নাগাদ আদালতে আনা হবে সে ব্যাপারে কিছু জানতে পারলেন কিনা? গতকালই কিন্তু গ্রেফতার করা হয়েছে অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভু এবং তাকে নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলার আসামি, এবং সেই হিসাবেই তাকে রিমান্ড চেয়েছে 10 দিনের পুলিশ। এবং সেই রিমান্ড শুনানি শেষ হয়েছে কিছুক্ষণ আগে। শেষ হবার পর আপনি জানেন যে 6 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ, এবং সকালেই তাকে নিয়ে আসা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এবং একই সাথে এই থানার হত্যা মামলা, ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে ছিল সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, এবং তার জামিন শুনানি হয় এবং জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে একই আদালত। একটু বলে রাখি যে এই ধীরেন্দ্রনাথ শম্ভু বরগুনা 1 আসনের সাবেক এমপি, এবং তার বিরুদ্ধে কিন্তু বরগুনা সহ ঢাকাতেও কিন্তু হত্যা মামলা আছে। এবং তাকে কিন্তু এই 5 আগস্ট পরবর্তী যে মামলা হয়েছে, সেই মামলার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে খুঁজছিল। এবং অভিযোগ আছে যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে যে হত্যা, সে হত্যার পরিকল্পনায় বা আন্দোলন দমাতে এই সাবেক এমপি, বরগুনার এমপি চেষ্টা করেছে, এবং সেই অভিযোগেই তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এবং সে নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আজকে আদালত তাকে 6 দিনের রিমান্ড দিয়েছে পুলিশ। এবং সেই সাথে এই ওয়াদুদ হত্যা মামলায় কিন্তু আপনি জানেন যে আওয়ামী লীগের অনেক সাবেক এমপি, মন্ত্রী এবং সাবেক আমলা অনেকেই কিন্তু কারাগারে আছেন, এবং কারো রিমান্ডও চলছে এখনও। সবশেষ ধীরেন্দ্রনাথ শম্ভু তিনি রিমান্ডে গেলেন এই নিউ মার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায়। আর যারা আছেন, গতকাল রাতে আরও 2 জন এই সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কখন তোলা হবে ঢাকার আদালতে না তার এলাকার নির্বাচনী এলাকার আদালতে, সেটি এখন পর্যন্ত আমরা পরিষ্কার কোনো তথ্য পাইনি। সেটি জানা যায় না, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে জানাবো। ধন্যবাদ রাব্বি। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থান দমন, হত্যা, অবৈধ সম্পদের অভিযোগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সিলেটের ইয়াহিয়া চৌধুরী। আর নরসিংদীর সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা মোহাম্মদপুর থানায় তাকে ধরে সোপর্দ করে সেনাবাহিনী।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য। 5 আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে রাজধানীর উত্তর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি জানায়, ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। 1991 সালের পর শম্ভু 5 বার নৌকার টিকিটে সংসদে যান। এ সময় ভূমি দখল, সরকারি কর্মকর্তাকে মারধর, স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়ম করে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগ নেতার চেয়েও তিনি বেশি পরিচিত ডলার সিরাজ নামে। একসময় ব্যাংক পাড়ায় কালোবাজারে ডলার বিক্রির পাশাপাশি জড়িয়ে পড়েন স্বর্ণ চোরাচালানে। কালোবাজারির বদনাম ঘোচাতে পা বাড়ান রাজনীতিতে। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের 2500 ও ফতুল্লা থানায় 2টি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। সিলেট 2 আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে 2 অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। চলতি বছরের জানুয়ারিতে ইয়াহিয়া চৌধুরীকে জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। পুলিশ জানায়, মতিনকে কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 12 সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগের বাড়ি পটুয়াখালী জেলায়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের জন্য উজাড় করা ভালোবাসা দিয়ে যাচ্ছে দেশবাসী। এই সুযোগ কাজে লাগাতে অবাক ঘটনা ঘটিয়েছেন এক নারী। বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামীকে আন্দোলনে নিহত দাবি করে আশুলিয়া থানায় মামলা করেছেন, তাও আবার 130 জনের নামে। যমুনার অনুসন্ধানে খোঁজ মিলেছে সেই আলামিনের। বলছেন, তাকে মৃত দেখিয়ে মামলা করার ভর করেছে এবং আতঙ্ক এতে করে ভর করেছে তার উপরে, আর বিপদে পড়তে পারেন মিথ্যা মামলার কারণে। সহকর্মী মাহফুজুর রহমান নিপুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিলেট ব্যুরোর প্রধান মাহবুবুর রহমান রিপন। জুলাই আগস্টের আন্দোলনে হত্যাযজ্ঞ চলে আশুলিয়া এলাকায়। সেখানে নিহতদের একজনের পরিচয় ছিল অজানা। ওই অজ্ঞাত ব্যক্তিকে স্বামী আলামিন বলে দাবি করেন কুলসুম নামের এক নারী। হত্যা মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে, যা আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় 8 নভেম্বর। স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করলেও কুলসুমের আচরণ ছিল সন্দেহজনক। অভিযোগ ওঠে কারো কারো কাছ থেকে টাকা চেয়ে আসামির তালিকা থেকে নাম কাটানোর প্রস্তাবের। বিষয়টি অনুসন্ধানের এক পর্যায়ে র্যাবের সহযোগিতায় মিলে আল আমিনের ভাইয়ের খোঁজ। আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করার পর আমি বললাম যে ভাই যেখানে থাকুক আমার ভাই তো সেফ আছে। আর ওনারা বলতেছে হ্যাঁ, ওর সেফটাই দরকার আমাদের। বেরিয়ে আসতে থাকে আসল ঘটনা। জুলাই থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আল আমিন এবং স্ত্রী কুলসুম ছিলেন সিলেটে। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আসছিলাম। জুড়িতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আসছিলাম। আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। 2-3 দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। মৃত দেখিয়ে মামলাসহ নানা কারণে ভীত হয়ে নিজেই দক্ষিণ সুরমা থানায় হাজির হন আল আমিন। বাদীর ছবি দেখে চিহ্নিত করেন স্ত্রী কুলসুমকে। খোলাসা করেন তাকে আন্দোলনে নিহত দেখানোর পেছনের কারণ। ও আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমারে মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে। এই জন্য আমি এখানে আসা। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে, এটা সুষ্ঠু বিচার চাইতেছি। জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলার ঘটনায় হতবাক আল আমিনের বাবা। আমার ছেলে মারা যায়নি, আমার ছেলে জীবিত। এখন তুমি যে মানুষগুলোর নামে কেস করলে, এটা কি ঠিক করলে? মিথ্যা কেস একটা দিয়া আমার ছেলেরে হয়রানি করলে। এখন তুমি যে মানুষগুলোর নামে কেস করলে, এটা কি ঠিক করলে? মিথ্যা কেস একটা দিয়া
আমার ছেলেরে হয়রানি করলে। এ বিষয়ে মামলার বাদী কুলসুমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। শেষ খবর পর্যন্ত তিনি নিরাপদ হেফাজতে ছিলেন। পুরো বিষয়টি এখন দেখছে আশুলিয়া থানা পুলিশ। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সড়ক দুর্ঘটনা রোধে ডিভাইডারে ব্যবহার করা হয়েছিল লোহার গ্রিল। ছাত্র জনতার আন্দোলনের পর যার অধিকাংশই এখন আর চোখে পড়ে না। আর এই সুযোগে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়েই পারাপার হচ্ছেন পথচারীরা। এতে করে সড়ক দুর্ঘটনাও বাড়ছে, যার জন্য পরিবহন সংশ্লিষ্টদের অজুহাতের ঝুলিতে নতুন সংযোজন যোগ হয়েছে। রাস্তা পারাপারে নানা কায়দার শারীরিক কসরত চোখে পড়ে হরহামেশাই। নিয়ম ভাঙার খেলায় পিছিয়ে নেই নারী পুরুষ ছেলেবুড়োর কেউ। এমনকি সময় বাঁচাতে কোলের শিশুকে নিয়েও ঝুঁকি নিতে পিছুপা হচ্ছেন না অনেকে। এ যেন মিডিয়ানের ফাঁক দিয়ে নিজেকে বের করার এক জাদুকরী পন্থা। যান্ত্রিক এই শহরে অসুস্থ মানুষের পথ চলা যেন আরও কঠিন। জীবনের তাগিদে জীবন হাতে নিয়েই চলতে হয় তাদের। এখন তার উচিত ছিল স্পিডটা কমানো, সে স্পিড না কমে যত স্পিডে মানে স্পিডেই আবার বেশি স্পিডেই গাড়িটা ঘুরাই ফেলে। এই যে আকাশ, তারপর এই যে তুরাগ, হ্যাঁ এই রাইদা, এরা আর কি খুবই উশৃঙ্খলভাবে চালায়, কিন্তু লং রোডের গাড়িগুলো ওরা বোঝে। যখন ওরা এক কোম্পানির বেশি বাস থাকে তখন খুব পারাপারি করে, তখন তো ভয় লাগে যে কখন ওরা ভিতরে যাত্রী থাকাই সেফ না, আর বাইরে যারা যারা থাকে তাদের তো জীবনের আরও আশঙ্কা থাকে। খুব জোরে হাত উঠাতে হয়, তা না হলে তারা দৃষ্টিটা দেয় না। পরিবহন সেক্টরের উচিত এখানে শিক্ষিত এবং মার্জিত লোকজনকে আনা। অনেক ড্রাইভার থামায়, অনেকে থামায় না। ওরা অনেকে তারা নেশা করে, তারা তো ব্যবহার চালায়। ব্যস্ত জীবনে যারা ঘড়ির কাঁটার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান তারাও হন্তদন্ত হয়ে উঠে পড়েন রোড ডিভাইডারের উপর। জুলাই বিপ্লবে ছাত্র জনতার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় রোড ডিভাইডারের মিডিয়াম। এরপর থেকেই অরক্ষিত ডিভাইডার কোথাও কোথাও দড়ি বেঁধে চলছে পথচারী ঠেকানোর চেষ্টা। রাস্তার মাঝে হুট করে পথচারী এসে পড়লে বিপদে পড়েন বাস চালকরাও। কতজন দৌড় দিয়ে আবার পিছিয়ে দেয়, ওই সময় তো দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, পারোয়া চলে গেলে আর কোনো সমস্যা হয় না। ওই যে অর্ধেখানি যায়, আবার অর্ধেখানি পিছনে দৌড় দেয়, আবার এই সমস্যা হয়। এই যে আজকের দৌড় দেয়, এই যে চিপা দেয়, হুসকি মেরে দৌড় দেয়, রাত করে ব্রেক মাঝে ব্রেক হয়, মাঝে ব্রেক হয় না। ওই টাইমে সমস্যা হয়, ওই টাইমে দোষ পড়ে গাড়ি ড্রাইভারের, ওই টাইমে তো যাত্রী করে দোষ পড়ে না। অনেক মহিলা হাঁটতে পারে না, তো আমরা অনেক সময় গাড়ি থাকি, আমাদের লোকাল গাড়ি, আমরা একটু মানে অনেক সময় জোরে চালাই, অনেক সময় আস্তে চালাই, পিছনে গাড়ি থাকে। এজন্য আমাদের জন্য ব্রেকের সমস্যা হয়ে যায়, কারণ তারা তো দেখে না রাস্তা পারানোর সময়। আমরাও তো রানিংয়ে থাকি, অনেক সময় গাড়িরও ব্রেক হয় না। ডিভাইডার ও মিডিয়ান না থাকায় সড়কে দুর্ঘটনা বেড়েছে বলে দাবি বাস মালিকদের। যখন আন্দোলন সংগ্রাম ছিল তখন প্রত্যেকটা রাস্তার মাঝখানে আইল্যান্ডের যে ইয়া ছিল, রেলিং ছিল, যে লোহার রেলিং, এগুলো কিন্তু একটাও নাই। এখন সব ভাঙা ফাঁকা করে দিয়েছে। এখন মানুষ সব যেখান থেকে পারার সুযোগ পা ওখান দিয়ে রাস্তা পারাপার হচ্ছে। আর অ্যাক্সিডেন্টের এই সংখ্যাটা এই জন্য অনেক সময় বাড়তেছে। ডিএনসিসি বলছে রাস্তাটিতে এমআরটি লাইন 1-এর কাজ চলছে। মিডিয়ান বসানোর জন্য তাই অন্যান্য কাজের সাথে সমন্বয় করে চলতে হচ্ছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধেই এই বিলম্ব। তাদের কিছু কাজ আছে, আন্ডারগ্রাউন্ড ড্রিলিং আছে। তো আমরা যদি এখন এই কাজগুলো করি তাহলে কিন্তু আবার এটা ভেঙে কিন্তু অপচয় হবে। ওদের রাইট নাও বা 2-1 বছরে ইন্টারভেনশন নাই, সেই কাজগুলো আমরা করে দিয়েছি। বাকি কাজগুলো ওরা যেভাবে রিকোয়ারমেন্ট দিবে সেই অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দেব। সরকারি অর্থ অপচয় রোধ করার জন্যই মূলত এই ডিলেটা হচ্ছে। আসলে রোড ডিভাইডারগুলো আগের অবস্থায় ফিরলে সড়ক দুর্ঘটনা কতটা কমবে সেটি এখন দেখার বিষয়। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে শ্রমিক সহ দগ্ধ 7 জনকে জাতীয় বায়োপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 11টার দিকে সোনারগাঁও উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। চিকিৎসকরা জানালেন দগ্ধদের মধ্যে 2 জন সংক্রমুক্ত হলেও বাকি 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় এখানে আনা হয়েছে এবং দগ্ধরা হলেন জয়, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সুলতান, রাজু, মিজান, রিপন ও মোহাম্মদ শাহজালাল। স্বজনরা জানান রাতে কাঁচপুরের সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা, আর তখনই গ্যাসের মেইন লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
25 লাইন, তো সেক্ষেত্রে ওখানে একটা গর্ত ছিল, আর ওই গর্তের মধ্যে গ্যাস এসে জমছিল। তো ওই গ্যাসের যে লিকেজটা ছিল পুরোটা একবার মানে হাওয়ার প্রেসারে মানে ওনার দূরে ছিল, আর দুজন আমাদের বার্ন বেশি হয়েছে, একজন 22%, একজন 19%, ওই দুজনের ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। 7 জন ছিল, 7 জনেই মোটামুটি আহত, তো জয় একটু বেশি আহত, আর জাহাঙ্গীর ভাই আর সুলতান। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার ইয়েমেনের হুদেইদায় কমপক্ষে 3 দফায় বিমান হামলা চালানো হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসাইরা টিভি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে আমরান ও সাআদা এলাকায় হামলা চালিয়েছে মার্কিন ব্রিটিশ টাস্ক ফোর্স। সিরিয়ায়ও ইরান সমর্থিত গোষ্ঠীর কমপক্ষে 9টি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্টকম। গেল বছর 7 অক্টোবরের পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন স্থানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর স্থাপনাকে হামলা টার্গেট বানিয়ে আসছে পশ্চিমারা। পাল্টা হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো। দায়িত্ব গ্রহণের মাত্র 6 মাসের মাথায় ক্ষমতাচ্যুত করা হলো হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী গ্যারি কোনিলকে। দেশটির ক্ষমতাসীন ট্রানজিশনাল প্রেসিডেন্সিয়াল কাউন্সিল তাকে বরখাস্ত করে। সোমবার কাউন্সিলের 9 সদস্যের 8 জনের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে তথ্য জানানো হয়েছে। এতে গ্যারি কোনিলের স্থলাভিষিক্ত হয়েছেন ব্যবসায়ী ও সাবেক সেনেটর অ্যালেক্স দিদিয়ার ফেলস। এর আগে হাইতি চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে তিনি কর্মরত ছিলেন। এদিকে সদ্য বরখাস্ত প্রধানমন্ত্রী গ্যারি কোনিলের দাবি, অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে। গ্যাং সহিংসতা সহ নানা কারণে ক্যারিবিয়ার এই দেশটিতে 2016 সালের পর কোনো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর ফলে বর্তমানে কোনো পার্লামেন্টও নেই হাইতিতে। দেশটির সংবিধান অনুযায়ী কেবল পার্লামেন্টই ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারে। গাজা ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অবিলম্বে গাজা ও লেবাননে হামলা বন্ধের দাবি তিনি জানিয়েছেন। সোমবার আরব ইসলামিক সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। উপত্যকায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরির জন্য তেল আবিবকে দায়ী করেন। নেতানিয়াহু প্রশাসনের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে এমন মন্তব্য করেন সালমান। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনি। ইরানি ভূখণ্ডে হামলা না চালানোর বিষয়ে তেল আবিবকে সতর্ক করেছেন। وقف التصعيد مجلس الوزراء أصحاب الاتجاه إلى أصدقائنا من الدول العربية ضحاياها أكثر من 150,000 ফিলিস্তিনি ভাইদের উপর ইসরায়েলের আগ্রাসনে 1.5 লাখ মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আবারও এই গণহত্যা বন্ধের দাবি জানাই। ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে তারা।